তো ফাইল কনভার্সন বিষয়টা যদি আপনারা বুঝতে চান, ধরেন এই বিষয়টা এরকম যে এটা একটা ইমেজ আছে। এখন আমার কি করতে হবে, এই ইমেজটাকে ধরেন যে এর মধ্যে যে টেক্সটগুলো আছে আমার, যে ক্লাস 9 বা এই টেক্সটটা আপনি হচ্ছে হলো কপি করতে চাইতেছেন। এখন ইমেজ থেকে কিন্তু টেক্সট কপি করা যায় না, মানে যায় কিন্তু সিস্টেম আছে। নর্মালি কিন্তু ইমেজ থেকে টেক্সট আমরা কিভাবে কপি করি, দেখে দেখে লিখি বা হচ্ছে টাইপ করি। তো এই কাজগুলো যদি আমরা এইভাবে ধরেন, আপনার 10টা আমাদের আগে কিছু কাজ ছিল, যেমন এখন অনেক এক্সটেনশন আছে, টুলস আছে, যার মাধ্যমে হচ্ছে আমরা ইজিলি করতে পারি। বাট এই টুলসগুলো 2022 সালের পরে হচ্ছে হলো অনেক পপুলার হয়েছে, কিন্তু 2000 ধরেন 21-এর মাঝামাঝি সময় বা তার আগে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে, তখন হচ্ছে আমাদের এই জিনিসগুলো এরকমভাবে প্রচলিত ছিল না। মানে হাতে গোনা দুই একজন এই টুলসগুলোর সাথে পরিচিত ছিল। আহ, তো তখন আমাদের এইগুলার অনেক ফাইবারে বা আপওয়ার্কে, মানে মার্কেট প্লেসে, লিঙ্কডইনে অনেক কাজ আসতো। যেমন করোনার পরপর আমার একটা কাজ আসছিল, সেটা ছিল হচ্ছে ওই করোনার যে এইগুলো আছে ওইগুলা সম্পর্কে কিছু স্ক্রিনশট ছিল। ওই স্ক্রিনশটগুলো থেকে টেক্সটগুলো নিয়ে এরপরে ওইটাকে ওয়ার্ডের ফাইলে কনভার্ট করা, মানে ইমেজ টু টেক্সট, মানে সরি, ইমেজ টু ওয়ার্ড ফাইল, জেপিজি তো ওয়ার্ড ফাইল। তো এইখানে আমাদের কিছু এক্সটেনশন আছে যেটা দ্বারা আমরা বুঝি যে এটা কি ফাইল। যেমন আমরা যদি আমার ফাইল এক্সপ্লোরারের দিকে একটু তাকাই, এখানে আপনারা যখন দেখবেন যে ইমেজ যদি আমরা দেখতে চাই, ইম্পর্ট্যান্ট, তো ইমেজের কিন্তু একটা এক্সটেনশন থাকে। আমি যদি এটা রিনেম করতে চাই, তখন এই যে দেখেন এখানে জেপিজি বলছে, তার মানে জেপিজি হচ্ছে একটা ইমেজ এক্সটেনশন, বা এই জেপিজি থাকলে আমরা বুঝি যে এটা একটা ইমেজ। এরপরে আমাদের এখানে সরি, ধরেন আরেকটা ফাইল যদি আমরা দেখি, এইখানেও এটাও জেপিজি। তো এরপরে আমাদের আবার কিছু ফাইল আছে যেটা হচ্ছে হলো পিএনজি মেনশন করা থাকে। এখন পিএনজি ফাইল এক্সটেনশন, পিএনজিও কিন্তু একটা ইমেজ ফাইল এক্সটেনশন। এখন ডিফারেন্সটা কি? ধরেন আপনি একটা ইমেজ নিলেন যেটাতে আপনার হচ্ছে কি লাগবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। ধরেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লাগবে, বা আপনি ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করবেন। যেমন আমি আপনাদেরকে যদি একটু দেখাই, অ্যাকচুয়ালি ক্যানভা, তো ক্রিয়েটেড ডিজাইন, সিম্পল ডিজাইন আমি একটা ক্রিয়েট করে এরপরে সোশ্যাল মিডিয়া, আচ্ছা, এই সাইজেরই নিয়ে সমস্যা, বা ইনস্টাগ্রাম পোস্ট, এটা নেই। ওকে, তো এইখানে আমি একটা হোয়াইট বোর্ড নিছি। এখন আমি এইখানে একটা লোগো বসাবো। তো আমার লোগোর জন্য এই জায়গায় আমি ইমেজের মধ্যে যাই। ধরেন আমার একটা লোগো আছে যেটা জেপিজি, অ্যান্ড এটার কিছু ব্যাকগ্রাউন্ড আছে। আমি একটু লোগো লিখে সার্চ দিই। তো লোগো 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 লোগো, হ্যাঁ, ধরেন এই লোগোটাই আমি ইউজ করতেছি। তো এখন এটার গিয়ে একটা কালো ব্যাকগ্রাউন্ড আছে। আমি যদি এখন এই ইমেজটা ডাউনলোড করি, এটার ফাইল এক্সটেনশন হবে হচ্ছে কি জেপিজি। তো জেপিজি হবে নর্মালি, মানে ইঞ্জিনিয়ার ডিফল্ট সেটিংসে যদি আমি ডাউনলোড করি, এটা আসবে জেপিজি বা জেপিইজিতে। এই দুইটাই সেম এক্সটেনশন, জাস্ট ইতে ওইটা এক্সট্রিম বুঝায়, যে মানে হচ্ছে একদম লাস্ট আপডেট বা অপটিমাইজ ইমেজ হিসেবে জেপিইজি সেভ হয়। তো এখন এইখানে যদি আমার এটার ধরেন আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দরকার হবে, তো আমি হচ্ছে বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এখন এটার কিন্তু এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তার মানে আমি যদি এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করি, এটা ওই কালারের সাথে সাথে রেসপন্স করতেছে। দেখেন, আমি তার মানে এটারে আমরা বলতেছি, এখন এই ফাইলটা শুধুমাত্র আমার ইমেজটা বা লোগোটা যদি আমি ডাউনলোড করি, তাহলে এইটা আমার যেই এক্সটেনশন দিবে সেটা হচ্ছে পিএনজি। এখন পিএনজি কি করে, ডাউনলোড করলে আপনার ইমেজ যেই অবস্থায় থাকে ওইটার একদম ওই অবস্থাতেই রাখে, কোনো চেঞ্জ আনে না। বাট জেপিজিতে কি করে, একটা সলিড ব্যাকগ্রাউন্ড দেয়। যেমন এটারে যদি আমি এখন জেপিজিতে ডাউনলোড করি ফোর্সফুলি, তখন এটা কি হবে, এটার একটা ব্যাকগ্রাউন্ড আসবে কালো কালারের বা হচ্ছে সাদা কালারের। এটা আপনার ডিফল্ট ব্রাউজারের, মানে আপনার ডেস্কটপের যে থিম
যদি ব্ল্যাক থিম ডার্ক থিম ইউজ করেন তাহলে ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড আসবে, আর যদি লাইট থিম ইউজ করেন তখন আপনার হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড আসবে। নর্মালি এইভাবে ডাউনলোড করা যায় না, ওয়েট আমি একটু করে দেখাই তাহলে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে সাদা করি, অ্যান্ড শেয়ার ডাউনলোড, এই যে পিএনজি। এখন পিএনজিতে আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করতেছি, ডাউনলোড, ওয়েট একটু ডাউনলোড হোক। হ্যাঁ, এখন এটা যদি আমরা দেখি ইমেজটা, দেখেন এখানে কিন্তু এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমি এটা যে কোনো ইমেজের উপরে বসাইতে পারবো। এখন আমি যদি এটারে একটু ডুপ্লিকেট করি, কপি 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 পেস্ট, হ্যাঁ। তো এখন এটারে আমি হচ্ছে ফোর্সফুলি এই পিএনজি থেকে এক্সটেনশন নামটা চেঞ্জ করে জেপিইজি করে দিই, জেপিইজি করি বা জেপিজি করি। এখন আমারে বলতেছে যে ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল মাইট বিকাম আনস্টেবল, মানে আপনি যদি এরকম ফোর্সফুলি কোনো কনভার্টার ছাড়া জাস্ট নামের থেকে এক্সটেনশন চেঞ্জ করেন তাহলে অনেক সময় ফাইল ব্রোক হয়ে যায় বা ইমেজটা নষ্ট হয়ে যায়। কিন্তু নর্মালি জেপিজি তো পিএনজি ট্রান্সফার করলে ওইরকম কোনো রিস্ক দেখা যায় না সাধারণত। এখন এটারে যদি আমি আমার আবার আপলোড করি ক্যানভাতে, ধরেন এই যে জেপিজি পার্ট যেটা আমি করছি এটারে আপলোড দিতেছি, এই যে এখানে ক্যানভা আউট। আচ্ছা, এখন এইটাতে ক্যানভাতে অটোমেটিক আবার এটারে ট্রান্সপারেন্ট করে নিছে, বাট ফটোশপে যদি আপলোড করেন তাহলে এটা হচ্ছে আর ট্রান্সপারেন্ট থাকে না, তখন এটার একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আসে। নর্মালি ক্যানভা তো ধরেন এআই বেসড, যার কারণে ক্যানভাতে এটার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অলরেডি আমরা ক্যানভা থেকে করছি, যার কারণে এটা ওই রকম ট্রান্সপারেন্টই আসছে। কিন্তু যদি এটা আপনি ফটোশপ বা অন্য কোনো প্রিন্ট মিডিয়া মানে এডিটরে আপলোড দেন, তখন এটাতে কালো একটা ব্যাকগ্রাউন্ড আসে, যেহেতু আমি ডার্ক থিম ইউজ করতেছি। তো এইরকম আমাদের বিভিন্ন কাজের সময় আমরা হচ্ছে ফাইল কনভার্ট করি। যেমন আরও কনভার্সনের টাইপ আছে, যেমন পিডিএফ থাকলে আপনার একটা পিডিএফ এডিট করার ক্ষেত্রে, এটা বিশেষ করে ধরেন এনআইডির ক্ষেত্রে অনেকের হয়। যেমন আপনি এনআইডির জন্য আবেদন করছেন, আপনি এনআইডির জন্য সব ইনফরমেশন কারেক্ট দিয়েছেন, বাট অফিস থেকে ভুল করে আপনার নাম টাম বানান ভুল করে দিয়ে দিছে। তো তখন আপনি যদি আবেদন করেন, ধরেন নর্মালি যদিও এটা কাজটা করা উচিত না, বাট অনেকের ইম্পর্টেন্ট কাজ থাকে বা হচ্ছে হলো অনেক প্যারা থাকে, তো আবেদন করার পর অনেক দিন লাগে আসতে, বা হচ্ছে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগে মেবি কারেকশন হয়ে আসতে। তো তখন হচ্ছে আপনাদের যদি ধরেন এমন কোনো কাজ হয়, যেমন সিম উঠানো বা হচ্ছে সিম কিনা, এই টাইপের কিছু বেসিক কাজ যদি আপনি করতে চান, তাহলে আপনি হচ্ছে পিএনজি এডিটর আছে অনেক, ওইগুলা দিয়ে এডিট করতে পারেন। তো আমি এটাতে যদি একটু দেখাই, আমার কাছে পিএনজি ফাইল আছে কি না, সরি পিডিএফ কি ফাইল আছে ডাউনলোড, ডকুমেন্টস, আচ্ছা এখানে আমার অনেকগুলো আছে। তো আমি হচ্ছে এই জায়গায় নর্মালি ক্যানভা প্রো যদি আপনি ইউজ করেন তাহলে ক্যানভাতেই এই কাজগুলো অনেক ইজিলি করতে পারবেন। তো আমি ক্যানভা এসে যাই, হোমে যাই, না ফিজিক্যাল তাজিন টু পিডিএফ। তো আমি এখান থেকে ড্র্যাগ করে ড্রপ করলাম, আমার পিডিএফটা আপলোড হয়েছে। এখন একটু সময় নেবে হয়তো লোড নিতে, আমি এটা ওপেন করলাম। আচ্ছা, এটা আমার একটা ইন্টার্নশিপের জন্য। তো এখন এইটার মধ্যে দেখেন এই যে প্রত্যেকটা টেক্সট কিন্তু টেক্সট বক্স আকারে, যেটা আমরা হচ্ছে ফটোশপ না সরি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যখন সিভি ডিজাইন করছিলাম তখন বলছিলাম যে আমাদের টেক্সটগুলারে যদি আমি আমার মন মতো অ্যালাইন করতে চাই বা হচ্ছে হলো লেআউট সাজাতে চাই, তাহলে আমরা হচ্ছে প্রত্যেকটা টেক্সটের জন্য টেক্সট বক্স ইউজ করব, তাহলে আমরা এগুলারে সহজে অ্যালাইন বা মুভ করে দিতে পারবো। তো এইখানে আমার দেখেন এই সিভির এটা এখন প্রত্যেকটাই আলাদা আলাদা টেক্সট বক্স আকারে চলে আসছে। এখন আমি চাইলে এই লোগোটারে এইখান থেকে হচ্ছে এই সাইডে মুভ করে দিতে পারবো, এটারে ধরেন উপর নিচ করতে পারবো, কিন্তু অরিজিনালি কিন্তু এটা পিডিএফ। তো পিডিএফ কিন্তু আমি এখানে চাইলেই ক্যানভা দিয়ে এডিট করতে পারতেছি। এরপর যাদের ক্যানভা প্রো নাই, তারা যদি একটু এইভাবে সার্চ দেন যে ফ্রি পিডিএফ এডিটর,
আর কি, যাদের ক্যানভা প্রো নাই। কারণ পিডিএফ এডিটরে অনেক সময় ধরেন অনেক অ্যাড আসে বা হচ্ছে হলো আসে। তো ধরেন আমি পিডিএফ ফাইলার এই ওয়েবসাইটটা ইউজ করতেছি। তো আমি পিডিএফ আপলোড দেওয়ার কথা বলছে, আমি তো এখানে আপলোড দিলাম। এই যে অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে বলছে, এটা ওকে। আচ্ছা, লোড নিতেছে। আচ্ছা, এটা লোড নিতে থাকুক। তো এইখানে আমরা এইভাবে আমাদের এই টেক্সটগুলোকে লিখতেও পারি। যেমন এখান থেকে ধরেন আমি আমার নাফিস ইকবাল তাজিন এই নামটারে এডিট করতে চাইতেছি। তো gmail.com। আচ্ছা, হ্যাঁ। তো এখন এখানে ধরেন আমি তাজিনে এডিট করতে চাইতেছি, যে নাফিস ইকবাল রাখতে চাইতেছি। তো এখন এইভাবে আমি হচ্ছে হলো এই টেক্সটগুলো এডিট করতে পারি। তো এইখানে এমআর এমএস দেওয়া আছে, আমি জাস্ট এমআর রাখলাম। তো এরপরে আমি যে কোনো কিছু এখান থেকে ইজিলি এডিট করতে পারতেছি। তো এইভাবে আমরা পিডিএফ এডিটর ইউজ করতে পারি। এটা কি আপলোড হয়েছে? আচ্ছা, এই ফ্রি ভার্সনগুলোতে এই সমস্যা থাকে, কোন সময় কোনটা কাজ করে সেটা আসলে বলা যায় না। তো মানে এগুলার কোনো নির্দিষ্ট নেই যে এইটা কাজ করবেই। কারণ যেহেতু ফ্রি ভার্সন, যে কোনো সময় যে কোনোটার সার্ভার হচ্ছে হলো ব্রেক হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই এটার। তো আপনারা ক্যানভা ইউজ করবেন, এইটাই বেটার আমার মতে আর কি, যে পিডিএফ এডিট করার জন্য। ক্যানভা এডিট করলে আপনারা যে কোনো পিডিএফ অনেক ইজিলি এডিট করতে পারবেন। এরপরে আসে আমাদের হচ্ছে এই পিডিএফটাকে আপনি আরও একটাভাবে এডিট করতে পারবেন। যদি ধরেন আপনার ক্যানভাও নাই, আপনি কোনো সার্ভারও কাজ করতে পারতেছেন না, এই সার্ভারগুলোও কাজ করতে পারতেছেন না, তখন আসে আমাদের একেবারে ফাইল কনভার্সন। মানে ফাইল কনভার্সন বলতে তখন আমরা পিডিএফ, ধরেন আমার কাছে আছে পিডিএফ টু, আমি এটারে কনভার্ট করতে চাইতেছি আবার ওয়ার্ড ফাইলে, ওয়ার্ড কনভার্টার। তো এই কনভার্টারের জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে আই লাভ পিডিএফ নামে। এটার লিঙ্ক আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই দিয়ে দিতেছি। তো এইটার মধ্যে আপনারা পিডিএফকে যতভাবে কনভার্সন করা যায়, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, পিডিএফ এডিটর, সব এইখানে আপনারা হচ্ছে পাবেন। অ্যান্ড এটা কমপ্লিটলি ফ্রি। তো এইটা এডিট দিয়ে আপনারা হচ্ছে হলো পিডিএফ ফাইল এডিট করার, এডিট মেবি করতে পারবেন না, বাট যে কোনো ফাইল ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। যেমন আপনার একটা সিভি আছে, সিভির ডিজাইন খুব পছন্দ হয়েছে, এখন আপনি চাইতেছেন যে ওই ডিজাইনটারে আরেকটু কাস্টমাইজ করে আপনি ওইটার থেকে নতুন একটা ডিজাইন তৈরি করতে। যেহেতু আপনারা, আমি আপনাদেরকে মানে মার্কেট প্লেস দেখাবো নেক্সটে, যে কীভাবে আপনারা ডিজাইন করা সিভি সেল করবেন। আপনার সেল মানে আপনার অলরেডি ডিজাইন করা, নিজের ক্রিয়েটিভ ডিজাইন করা সিভি আপনারা কীভাবে সেল করবেন। তো ধরেন আপনি সেটা সেল করার জন্য একটা ডিজাইন আপনার খুব পছন্দ হয়েছে, আপনি ওই ডিজাইন সিভির পিডিএফটা নামায়া এরপরে হচ্ছে আপনি তার মধ্যে কিছু কাস্টমাইজ, আরও কিছু এলিমেন্ট অ্যাড করা বা হচ্ছে কিছু এলিমেন্ট রিমুভ করে আপনার মতো আপনি একটা সুন্দর টেমপ্লেটস তৈরি করতে চাইতেছেন, বা ওইটার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি আনতে চাইতেছেন। তো তখন আপনার কি পিডিএফ থেকে মানে ওইটা আবার স্ক্র্যাচ থেকে ওয়েবে মানে ওয়ার্ডের মধ্যে তৈরি করা অনেক প্যারা। তো আপনি ইজিলি কি করতে পারেন, ওই পিডিএফটাকে এই ওয়েবসাইটে আপলোড দিলে, যেমন আমার কাছে এখানে নাফিস তাজিন টু পিডিএফ যেটা ছিল একটু আগে আমরা হচ্ছে কি বললাম, যে আমাদের ওই ওইখানে যে আমরা ইন্দো লাইকের যে ইন্টার্নশিপ অফারটা, এই অফার লেটারটাকে ধরেন যে আমি একটা সিভির পিডিএফ হিসাবে ধরলাম। তো এখন এটারে আমি এখানে আপলোড করে দিলাম, আমার এইখানে আসছে যে কনভার্ট টু ওয়ার্ড, কনভার্ট ইট ইজ নন সিলেক্টেবল। আচ্ছা, আমরা ওসিআর দিয়ে ডাউনলোড ওয়ার্ড, তারপরে এটা আমি ডাউনলোড ক্লিক করলাম। এখন এখান থেকে এটা ডাউনলোড কমপ্লিট হলে আমরা হচ্ছে দেখতে পারবো যে কি কত দূর আমরা পাইছি। এই যে ডকএক্স এক্সটেনশন নিয়ে ডাউনলোড হইতেছে, তো একটু ওয়েট করতে হবে।
এত সময় নিতেছে। ওকে, ডাউনলোড হয়েছে। তো আমি হচ্ছে এখান থেকে ফোল্ডার ওপেন করি। তো এখানে দেখেন এই যে নাফিস ইকবাল টু নাফিস ইকবাল তাজিন টু ডক এক্স ফাইলটা আসছে। আমি ডাবল ক্লিক করলাম, আমার ওয়ার্ড এই পাশে লোড নিতেছে। তো এই যে ওয়ার্ডের মধ্যে আসছে। এখন এখানে বলতেছে এটা প্রোটেক্টেড, বাট আমি এখানে ইনেবল এডিটিং দিতেছি। এখন আপনি যদি ডাব্লিউপিএস অফিস ব্যবহার করেন, ডাব্লিউপিএস অফিস, তো ডাব্লিউপিএস অফিসেও সেম একটা আসবে, মেসেজ আসবে, আপনি ওইটা অ্যালাউ করে দিলে আপনি ডাব্লিউপিএস অফিসেও সেমভাবে এডিট করতে পারবেন। এটা যে ওয়ার্ডই হতে হবে মাইক্রোসফটের, এটা এমন কোনো কন্ডিশন না। এখন এইখানে দেখেন এই যে প্রত্যেকটা একটা টেক্সট বক্স হিসাবে আছে, অ্যান্ড আমি এটারে খুব সুন্দরভাবে এডিট করতে পারতেছি। তো এখান থেকে আপনি এডিট করে নর্মালি যেভাবে হচ্ছে আপনি পিডিএফ এক্সপোর্ট করেন সেইভাবে এটার এক্সপোর্ট করতে পারবেন। তো এটা জাস্ট শুধুমাত্র আপনার যে প্রফেশনাল লাইফে দরকার হয় এমন না, ব্যাপারটা অনেক সময় পার্সোনাল লাইফেও অনেক কাজে দরকার হয়, বা আপনার ডেইলি লাইফেও অনেক কাজে এটা দরকার হয়। তো জানা রাখলে আপনারা নিজের পার্সোনাল লাইফে এটা অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তারপরে ধরেন এটা তো গেল আমাদের হচ্ছে কি ফাইল, যে পিডিএফ ফাইল। এখন ধরেন আমার একটা এক্সেল ফাইল আছে, যেটা হচ্ছে আমি আবার এক্সেলে এক্সেল থেকে আমি পিডিএফ বানাইছি, দেন অ্যাগেন আমি আবার এটার এক্সেলে কনভার্ট করতে চাইতেছি। তো এর জন্য আমার একটু এক্সেলে যেতে হবে, কারণ আমার এক্সেলের আউট করা ফাইল নাই। তো আমরা এক্সেলটাকে ওপেন করি, এক্সেল। তো বিআরবি রুটিন প্লাম্বার ডেটা, আচ্ছা লাস্ট কোনটা যেন আমরা করলাম, রিসেন্ট। আচ্ছা, এটা মনে হয় ফাইল ডিলিট করে দিছি, নাই, আবার একটু দেখি। আচ্ছা, আমার কাছে ফাইল আপাতত নাই, তো আমি এখান থেকে কিছু টেমপ্লেটস থেকে নেই, কারণ ফাইল বেশি হলে সুন্দর লাগে দেখতে। আচ্ছা, ইনভেন্টরি লিস্ট, আচ্ছা ইনভেন্টরি লিস্টটাই ওপেন করি, ক্রিয়েট, হাই লেভেল এডিটিং। তো এটাকে ধরেন আমরা হচ্ছে হলো কনভার্ট করব। তো কনভার্ট করার জন্য আমাদের প্রথমে হচ্ছে হলো মানে পিডিএফে নেই। তো পিডিএফে নেওয়ার জন্য প্রথমে পেজ ব্রেক প্রিভিউ দিতে হবে। তো এটা পেজ অন আকারে আছে, তার মানে এটা এইভাবে আমি নিতে পারবো। তো পেজ লেআউট, ওকে ঠিক আছে, এইভাবেই হবে, আমাদের আর তেমন কোনো প্যারা নাও লাগবে না। তো পেজ ব্রেক, আমরা ফাইলে যাই, তখন ফাইল থেকে সেভ এস, তো দিস পিসি ডাউনলোড। তো এইখানে নর্মালি আমরা যদি দেখি আমাদের কিন্তু অনেক এক্সটেনশন আছে, এইগুলা টেক্সটে আমরা নোটবুকের জন্য বা নোটপ্যাডের জন্য আসে, এক্সএমএল এটা এইচটিএমএল এর জন্য আসে, মাইক্রোসফট এক্সেল বা ওয়ার্কবুকের এক্সএলএস যেটা এটা আসে, তারপরে সিএসভি আসে, অনেক ফাইল ফরম্যাট আছে। এগুলো আপনারা চাইলে একটা একটা করে সেভ করে দেখতে পারেন যে কীরকম আসে। তো আমি নর্মালি পিডিএফ এর জন্য সেভ করব, তো আমি এখানে পিডিএফ সেভ, তো এটা পিডিএফ আসছে। এখন ধরেন আপনি এই ফাইলটাকে আবার এডিট করতে চাইতেছেন, কারণ আপনার এডিটিংটা মন মতো হয় না, বা যে কোনো একটা এক্সেল ফাইল আছে যেটা আপনি আবার এডিট করতে চাইতেছেন এক্সেলে নিয়ে। তখন আপনি কি করবেন, তখন আপনার এইখানে মোর পিডিএফ দিলে দেখবেন যে কনভার্টার পিডিএফ, আচ্ছা এখান থেকে দিলে দেবেন যে পিডিএফ এক্সেল টু পিডিএফ, আর এই পাশে দেখবেন পিডিএফ টু এক্সেল। তো আমার এক্সেল টু পিডিএফ তো আমরা নর্মালি সেভ করতেই পারি এক্সেল থেকে, বাট পিডিএফ টু এক্সেল কিন্তু আমরা এক্সেলে পারি না। তো আমরা এটা পিডিএফ টু এক্সেলে ক্লিক করলে এখানে পিডিএফ টু এক্সেল আসছে। এখন সিলেক্ট পিডিএফ, আমি ডাউনলোড থেকে আমাদের যেটা ছিল এমপ্লয়ি অ্যাবসেন্স শিডিউল, এটা আমি আপলোড করতেছি, ওপেন।
তো এই যে পিডিএফটা এখানে আপলোড আসছে। আমি এটার লেআউটটা ওয়ান শিটের মধ্যে নিব অ্যান্ড ওসিআর এর দরকার নেই, আমি এখান থেকে কনভার্ট টু এক্সেল। এখন আমি যদি এক্সেল ডাউনলোড করি, এই যে অ্যাপসুলে আসছে। এখন আমি যদি এটা আবার ওপেন করি, তো তাহলে এই যে আমার এটা চলে আসছে এক্সেলের মধ্যে। তো এখন এটার থেকে হচ্ছে আমরা যে এডিট করা বা যেই কাজগুলো করতে, এনেবল এডিটিং যদি ক্লিক করি, তো এই যে এখন এটারে আপনারা হচ্ছে যেভাবে আপনি এডিট করতে চাইতেছেন সেইভাবে আপনি এডিট করতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকে এইগুলো ডিজাইনগুলো বানাইতে পারেন, কারণ এই ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে যেভাবে দেখাইছি, যেমন এই পুরাটার একটা ইসের মধ্যে নিয়ে এরপরে এটার করা মানে পুরা সেলটাকে মার্চ করছে, মার্চ করে জানুয়ারি লিখছে। এভাবে আপনারাও চাইলে নিজেরা একটু ট্রাই করতে পারেন, দেখতে পারেন যে আপনারা এইভাবে নতুন করে কিছু ইনভেন্ট করতে পারেন কিনা। কারণ এই এক্সেল শিটগুলা বা হচ্ছে এই যে টেমপ্লেটসগুলো, এগুলা কিন্তু ভালো প্রাইসে সেল করা যায়। তো এইভাবে হচ্ছে আমরা একটা ফাইল এক্সেলে কনভার্ট করতে পারি। এরপর ধরেন আপনার কাছে আরও ফাইল, আরও যদি আসি, ধরেন আপনার কাছে একটা ইমেজ আছে যেটা আমরা ফার্স্টে বলতেছিলাম, বা আপনার এই উইন্ডোতে যে কোনো একটা টেক্সট আপনার খুব পছন্দ হয়েছে, ধরেন এই টেক্সটটাই আমার নিতে হবে, কোনো জায়গায় কপি করতে হবে। তো এর জন্য আমি একটা এক্সটেনশন ইউজ করি, সেটা হচ্ছে হলো কপি টেক্সট ফ্রম ইমেজ। আপনারা যদি স্টোরে যান, গুগল ওয়েব স্টোর, ওয়েব স্টোর, আমি যদি ওয়েব স্টোর ওপেন করি, এখানে কপি টেক্সট ফ্রম ইমেজ, COPUTEXT ফ্রম পিকচার দিলেও হবে। তো এই যে টি দেওয়া চারপাশে একটু শেপ আকারে ইমেজের মতো, এইটা হচ্ছে হলো এক্সটেনশন আমার অলরেডি ইনস্টল করা, আমাকে এখানে এই কারণে দেখাইতেছে। তো আপনারা এই জায়গা থেকে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন এই এক্সটেনশনটা। তো এটার মজা কি দেখেন, আমি যদি এটাতে ক্লিক করি, লোড নিতে মেবি একটু টাইম নেবে। আচ্ছা, আমার এই এক্সটেনশনটা এইখানে কাজ করে বেটার, বাট আচ্ছা এই জায়গা থেকে this app, and এই টেক্সটটা, এই ইমেজটাই বা এই টেক্সটটাই আমি হচ্ছে হলো কপি করতে চাইতেছি। তো আমি এখানে এটার উপরে ক্লিক করলে আমার এইখানে এই যে দেখেন একটা দিছে, আইকন দিছে। এইখান থেকে যতটুকু আমি হচ্ছে সিলেক্ট করব ততটুকু একটা ইমেজ হিসাবে কাউন্ট হবে, অ্যান্ড একটু সময় নেবে। এই যে আমাকে ইমেজটা দিছে। তো এটা মেইনলি কাজ করে হচ্ছে যেখানে ইমেজ থাকে যে সকল ওয়েব পেজে, ওই ওয়েব পেজের উপরে। তো ওই ওয়েব পেজে মেবি ইমেজ ছিল না এরকম বড় টেক্সট সহ কোনো, বা ভিডিওর মধ্যে থেকে ইমেজ আপনি যদি টেক্সট এক্সট্রাক্ট করতে চান তাহলে এই টুলসটা অনেক ইউজফুল। আপনি ইউটিউব থেকে বা যে কোনো জায়গা থেকে, ধরেন আপনার কোডিং এর কোনো this একটা app ওয়েবসাইট were থেকে, all যেমন built আপনি without writing কোডিং a না single করতে line of যদি code আপনারা themselves. ওয়েব But what if I ডিজাইন told you that করতে চান কেউ বা করেন ভবিষ্যতে, ধরেন কোনো একটা কোডিং আসলো, আপনি কোডিং এর ওই পেজটা বা হচ্ছে ওই কোডটা আপনার লাগবে, বাট ওই কোডটা আপনি কোনো জায়গায় পাইতেছেন না, আর আপনার বারবার ধরেন যে আপনি দেখে দেখে যখন লিখতেছেন তখন ভুল হইতেছে। তো আমি এখানে আচ্ছা করার পরে তো না, এখান থেকে অ্যাপিয়ারেন্স থিম, তো এইখান থেকে ধরেন আমি এই টেক্সটটা কপি করব। তো এই টেক্সটটা কপি করার জন্য আমার জাস্ট এক্সটেনশনে ক্লিক করতে হবে, অ্যান্ড এই ন্যাপ বারের এই আইকনটুকুতে আমি হচ্ছে হলো এইটুকু ধরেন আমার টেক্সট দরকার। তো একটু সময় দিলে এই যে আমার এই পুরা টেক্সটটা, HTML টেক্সটটা এই জায়গায় কপি করে, মানে একেবারে হুবহুব যেরকম আছে এখানে সেরকম আছে। হয়তো বা কিছু টেক্সট ভুল হইতে পারে, যেমন এখানে আমার একটা ব্র্যাকেট আনে নাই, বাট অনেক 90% অ্যাকুরেন্সি থাকে। তো এইভাবে আপনি চাইলে অনেক কাজ, মানে জাস্ট এডিট করে আপনার অনেক কাজ ইজিলি আপনি কমপ্লিট করতে পারবেন, বা হচ্ছে হলো অনেক সহজে টেক্সটগুলো এক্সট্রাক্ট করতে পারেন।
এরপর ধরেন আপনার কাছে একটা হ্যান্ড রিটেন নোট আছে। তো আপনাদের কারো একটু যদি পারেন আপনারা একটা হ্যান্ড রিটেন বা আমি এখান থেকে নেই হ্যান্ড রিটেন নোট। লেটস সে এই ইমেজটা আমি হচ্ছে নেই। তো এখন এটারে আমি হচ্ছে সেভ করি, সেভ ইমেজেস জেপিজি, ওকে সমস্যা নেই দেন। তো আমি হচ্ছে এখন এখানে আমি সার্চ দিব টেক্সট মানে ইমেজ টু টেক্সট কনভার্টার। তো এই জায়গায় ইমেজ টু টেক্সট কনভার্টার আছে, তো যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। আমি এই ফার্স্ট যে টুলটা এটা ইউজ করি। তো এরপর আমি ব্রাউজে ক্লিক করে আমার ইমেজটা দিব। তো সাবমিট অ্যান্ড এক্সট্রাক্ট, একটু সময় নেবে। এই যে দেখেন এখানে একদম এক্সাক্ট যা লেখা ছিল এই নোটের মধ্যে। ইম্পর্টেন্ট ডাউনলোড। তো এখানে দেখেন লেখা আছে যে হ্যালো দ্য নোট হ্যাজ ডেভেলপড ইনক্রেডিবল প্রায়োরিটি। হাতের লেখা যা আমিও বুঝি না, যদিও আমার হাতের লেখা এর চেয়েও জঘন্য, কিন্তু যা লেখা আছে এটা কিন্তু প্রিপেয়ারিং, হ্যাঁ, ডেভেলপড ইনক্রেডিবল প্রিপেয়ারিং রোবোটিক। তো যা একদম সেম টু সেম লেখা আছে। এখন আপনি জাস্ট হচ্ছে এইখান থেকে এই কপি বাটনে ক্লিক করে এই টেক্সটটা এক্সট্রাক্ট করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যদি পার্সোনাল লাইফে কোনো এমন টেক্সট থাকে বা হচ্ছে এমন কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে এগুলো আমাদের অ্যাভেলেবেল ডেইলি লাইফেও দরকার হয়। তো এরপর এরকম আরও কিছু ফাইল কনভার্সন আছে, যেমন অডিও টু ভিডিও। এইগুলা এক্সটেনশন মানে কনভার্সন নর্মালি অনেকেই জানে। যেমন আমাদের কিছু কনভার্টার আছে যে ভিডিও টু অডিও কনভার্টার, টু AUDIO কনভার্টার। তো এই জায়গায় ফ্রি কনভার্ট আছে। এই টুলসটা অনেক জোস, এটাতে অনেক জোসভাবে করা যায়। তো আপনি জাস্ট এখান থেকে ফাইল চুজ করবেন, আসবে, আপনি ডাউনলোড করে দিবেন, মানে এরপরে হচ্ছে আপনি করতে পারবেন। তো এখানে রেস্ট্রিকশন আছে, যেমন ম্যাক্স 1 GB পর্যন্ত আপনি হচ্ছে অডিওতে কনভার্ট করতে পারবেন একসাথে। মানে একটা ফাইলে 1 GB বেশি ফাইল আপলোড দিতে পারবেন না এখানে। বাট 1 GB অনেক বেশি, কারণ আমরা এত বড় ফাইল হচ্ছে নর্মালি অডিওতে কনভার্ট করি না। তো এইভাবে হচ্ছে আপনি এইখান থেকে আবার অডিও কিছু এডিটও করার অপশন আছে, অডিও কোডেক, তারপরে অডিও ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন, অডিও ফার্স্টে আস্তে আস্তে ফেড থেকে শুরু হবে কিনা, অডিও রিভার্স করতে পারবেন। এরপর আবার অডিও ট্রিম করারও অপশন আছে এখান থেকে, যে কোন সেটিংস থেকে কোন সেটিংস পর্যন্ত আপনি অডিও ট্রিম করতে পারবেন। তো এরকম অনেক কাজ, ধরেন আপনি যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের জব করবেন, তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সে কিন্তু এই কোনো রেস্ট্রিকশন থাকে না যে কী ধরনের কাজ আসতে পারে, কখন কোন কাজের দরকার হয় বা কী কাজ জানার দরকার হয়। হুট করেই আপনারা বলতে পারে যে আচ্ছা আমার কিছু ফাইল আছে, এই ফাইলগুলো তুমি নোট করে দাও। এখন আপনি যদি এই কাজগুলো জানেন বা এই এক্সটেনশনগুলোর সাথে যদি আপনার পরিচয় থাকে, যেমন সে আপনারে একটা হ্যান্ড রিটেন নোট দিল যে যেহেতু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, সে একটা মিটিংয়ে নোট দিল কিছু যে এইগুলা তুমি আমার ইসের মধ্যে ইমেইলে নোট করো, বা হচ্ছে ইমেইল করে এটা কাউরে পাঠাও, নোট, হ্যান্ড রিটেন নোট। তো আপনি তখন এই যে আমরা যেটা ইউজ করলাম একটু আগে, যে ইমেজ টু টেক্সট কনভার্টার, আপনি এই টেক্সটটা ছবি ওই নোটটার একটা ছবি তুলে জাস্ট এইখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে ইমেজে যেখানে যেখানে লাইন ব্রেক আছে, আপনি সেই লাইন ব্রেকগুলো এখানে দিয়ে জোসভাবে মেইল পাঠিয়ে দিতে পারবেন ইজিলি,
2 মিনিটে কাজ শেষ। অথচ আপনার দেখে দেখে কিন্তু ওইটা পুরাটা টাইপ করা অনেক ভেজাল, অনেক প্যারা, ভুল হইলে আবার সংশোধন করো। এইখানে জাস্ট আপনি একবার এটা রিডিং পড়বেন, তারপরে এটা একবার রিডিং পড়লে আপনার হচ্ছে হলো কি কি বানানে হয়তো বা দু একটা ভুল আসতে পারে, বা হচ্ছে লেখা বোঝা একবারে যদি বোঝা না যায়, যদিও এই ওয়েবসাইট পার্টিকুলারলি এই ওয়েবসাইটটা ইমেজ টু টেক্সট ডট আইও যেটা এই ওয়েবসাইটটার এআই অনেক জোস। অর্ধেক লেখা লিখলে বা দু একটা লেখার মাঝখান থেকে যদি ওয়ার্ডও উঠায় দেন, এটা বানান বা স্পেলিংগুলা কারেকশন করতে পারে। তো এটাতে ভুল খুব কমই করে, তারপরেও একবার রিভিশন দিয়ে নিলে আপনার কাজগুলা নির্ভুল হইতেছে। তো এইভাবে আপনি হচ্ছে হলো আপনার ডেইলি লাইফের যেই কাজগুলা বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের যে কাজগুলা, কিছু কিছু কাজ আপনি খুব ইজিলি এটার মাধ্যমে করতে পারবেন। তো এরপরে ধরেন আপনি কোনো একটা ছোট রিলস এডিট করতেছেন, আপনার ভিডিও আছে ওইটার অডিওতে কনভার্ট করতে হবে। তো নর্মালি আমরা মোবাইলে যদি থাকে ভিডম্যাট দেওয়া হচ্ছে ডাউনলোড করি, সরাসরি অডিও ডাউনলোড করি। বাট যদি ধরেন আপনার কাছে ভিডিও ফাইল আছে, এখন ওইটারে কনভার্ট করতে হবে। তো এইভাবে আপনি হচ্ছে হলো কনভার্টার ইউজ করতে পারেন, যদিও অনেকে জানে, অনেকেই ছোটোবেলায় ইউজ করছে, কারণ আমরা যখন বাটন ফোন ইউজ করতাম তখন বাটন ফোনে হচ্ছে এইচডি ভিডিওগুলো চলতো না। তো ওইগুলোর জন্য হচ্ছে ফাইলগুলো অডিওতে কনভার্ট করতে হতো। তো যারা ছোটবেলায় একটু ডিভাইস গিকি ছিল বা ডিভাইসগুলা স্মার্ট ডিভাইস নিয়ে ঘাটাঘাটি করছে বা নাড়াচাড়া করছে, তারা এই জিনিসগুলো হচ্ছে খুব ইজিলি ধরতে পারে, বা এগুলা সম্পর্কে তারা অলরেডি পরিচিত। তো জাস্ট আমি রিমাইন্ডার হিসাবে আবার দেখা দিলাম যে এই কাজগুলা আমরা এই টুলসগুলা ইউজ করা অনেক ইজিলি, অনেক দ্রুত কমপ্লিট করতে পারি। তো কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে কিনা থাকলে করেন। ভাইয়া, জি বলেন। আহ, আমাদের ভার্চুয়াল যে এডিট টাইপের জবগুলো থাকে, হ্যাঁ, মানে 100-200 পেজ, এগুলো কি আমরা একসাথে করে নিতে পারবো এই ইয়াগুলো থেকে? মানে পি- এই ইমেজ টু টেক্সট কনভার্টার থেকে? না, পিডিএফ থেকে ওয়ার্ড। আচ্ছা, পিডিএফ থেকে ওয়ার্ড একসাথে করতে পারবেন না, একটা একটা করে করতে হবে, কারণ এই পিডিএফ ফাইল একটা একটা সব জায়গায় একটা একটাই সাপোর্ট করে। ধরেন আপনি নর্মালি অরিজিনালি এটা হচ্ছে হলো এই অ্যাডোবি অ্যাক্রোবেট না যেন কি, ওইটা মোবাইলের একটা সফটওয়্যার আছে, পিসিতেও কাজ করে ওইটা। তো ওইটা ইউজ করে অ্যাডোবি অ্যাক্রোবেট মেবি। বাট ওইটা তো একটা একটা করে সাপোর্ট করে, তো এই কারণে আমরা ওয়েব টুলসগুলো ব্যবহার করি, যাতে এক্সট্রা কোনো সফটওয়্যার আর ডাউনলোড করা না লাগে। বাট না, আমি এইখানে হচ্ছে আপনার একটা ফাইল আপলোড দিয়ে এরপরে আবার ওটা ডাউনলোড করা। তো এখানে আপনি এইভাবে করতে পারেন যে অনেকগুলা ট্যাব ওপেন করতে পারেন। ট্যাব ওপেন করে ধরেন এখানে আই লাভ পিডিএফ একটা ওপেন করছেন, আবার এরকম সেম এইটারে কপি করে আরেকটা ট্যাবে নিয়ে, যে কন্ট্রোল সি, সরি এটা আমি কনভার্ট, হ্যাঁ, ও না সরি, আগে এটা রিলোড দিয়ে নিই। হ্যাঁ, এই এই যে এই ফার্স্ট যেটা, এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এভাবে আপনি একসাথে অনেকগুলা দিতে পারেন। দেওয়ার পরে প্রত্যেকটাতে ফাইল আপলোড দিয়ে আবার ফার্স্টের থেকে ডাউনলোড করবেন, এইভাবে এক একটা ব্যাচ আকারে হচ্ছে করতে পারেন। তাহলে আবার সহজে আপনার অনেক তাড়াতাড়ি করতে পারবেন। কিন্তু নর্মালি একটা উইন্ডোতে আপনি অ্যাট এ টাইম একটা ফাইলে আপলোড দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম কি ভাইয়া, এই যে মাঝে মাঝে আমাদের যে জবগুলো আছে, বুক, তারপরে হচ্ছে লেখা কমিক্স, হ্যাঁ, হ্যাঁ, এগুলো এগুলো তো 100, 200, 150 এরকম পেজ থাকে হ্যাঁ, একটা ফাইলে। হ্যাঁ, অবশ্যই। ওই ফাইলগুলো কি পুরাটা একসাথে দিয়ে করা যায়? মানে আচ্ছা, ওইটার জন্য আপনি প্রথমে ক্যানভাতে যায়, এরপরে হচ্ছে ক্যানভাতে আগে ফাইলগুলো আলাদা আলাদা করবেন। যেমন একটার মধ্যে দুইটা পিডিএফ থাকে, যেমন এরকম একটা পেজ আছে, তার নিচে আরেকটা পেজ থাকে, এটাই তো বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ, জি তো জি। তখন আপনি আগে হচ্ছে হলো ক্যানভাতে যায় পিডিএফ গুলাকে আলাদা করবেন। এইভাবে ক্যানভাতে যখন আপনি পিডিএফ ফাইলটা আপলোড দিবেন, এরকম ফাইল দেখাবে। এরপরে যখন আপনি শেয়ারে যায় ডাউনলোডে ক্লিক করবেন, ধরেন আমার এখানে আমি আরেকটা পেজ অ্যাড করি, লেটসে এটারে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট পেজ। তো এখন আমার এখানে দুইটা পিডিএফ আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো আমি শেয়ারে যখন ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব, তখন আমার এই জায়গায় বলতেছে যে আমি কোন পেজটা ডাউনলোড করব। তো আমি তখন ধরেন বললাম ফার্স্টে এক পেজ ডাউনলোড করব, এরপরে 2 পেজ ডাউনলোড করব। অথবা আপনি যদি এখানে অল পেজও দেন, তখন এটা ডাউনলোড যদি আমি দিই, ডাউনলোড, দেখবেন যে এটা একটা জিপ ফাইল আকারে আসবে, আর ওই পেজগুলো আলাদা আলাদাভাবে আসবে। আহ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে
এখন দেখেন এখন আর আমার এই ব্রাউজার থেকে ডাউনলোড হইতেছে না, একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে। তো এটা আমারে বলতেছে যে দিবে স্টার্ট ডাউনলোড, ওপেন ফোল্ডার, না ভুল মনে হয়েছে। আচ্ছা, এটা এইভাবেই আসে, আলাদা আলাদা আসে। তো আপনার তাহলে ওইভাবে আলাদা আলাদা ডাউনলোড করতে হবে। শেয়ার দিয়ে ডাউনলোড থেকে এরপরে ধরেন ফার্স্টে আপনি একটা সে পেজ অন ডাউনলোড করবেন, আবার শেয়ার দিয়ে ডাউনলোড দিয়ে এরপর পেজ আনচেক করে এখান থেকে পেজ টু ডাউনলোড করবেন, এইভাবে ডাউনলোড করতে হবে। তারপরে আবার ওই যে কনভার্ট করতে হবে ওয়ার্ডে। হ্যাঁ, তারপর আপনি আবার এখান থেকে হচ্ছে কনভার্ট করবেন। তারপর কনভার্ট শেষ হইলে যদি আপনারা আবার বলে যে এডিট করার পরে আবার পিডিএফে দিতে হবে, তখন আপনি আবার সবগুলো এরকম এখানে সিরিয়াল বাই সিরিয়াল আপলোড দিয়ে তারপরে আপনি হচ্ছে আবার পিডিএফে জাস্ট সব একসাথে সিলেক্ট করে যদি ডাউনলোড দেন তাহলে ডাউনলোড হয়ে যাবে। মানে ওই তখন আবার এরকম দুইটা পিডিএফ একসাথে থাকবে, যে এখানে যেরকম আসছে। কই কই গেল? আচ্ছা, কেটে দিছেন সম্ভবত। আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে মেইনলি কাজ করে মজা হচ্ছে হলো ই স্পোর্টসের জন্য যে ডিসকর্ড সার্ভারগুলো থাকে, এই টাইপের কাজগুলো হচ্ছে হলো করে মজা। ওইগুলোতে ধরেন ক্যানভা দিয়ে আপনি ওদের জন্য হচ্ছে ছোটোখাটো যে গেমিং পোস্টার যদি ডিজাইন করতে পারেন কিছু আপনার প্রোফাইলের জন্য, তাহলে আপনি এই ই স্পোর্টসের আর ডিসকর্ড সম্পর্কে যদি আপনার খুব ভালো আইডিয়া থাকে, তাহলে এই কাজগুলোতে অনেক বেশি অ্যামাউন্টের টাকাও আছে আর এন্টারটেইনও আছে। এটাতে ধরেন আপনি ওদের লাইভ স্ট্রিমে খেলাও দেখতে পারতেছেন, জোস মজা লাগে ওই কাজগুলো জোস। তো আপনি তাহলে ভার্চুয়াল, ভাই বলেন। তাহলে ভাই একদিন দেখাই দেন। আচ্ছা, ডিসকর্ড সার্ভারের তাহলে আমি একদিন হচ্ছে হলো দেখা দিব যে সার্ভারগুলো কীভাবে মেনটেন করতে হয় বা সার্ভার কীভাবে ক্রিয়েট করে ওইগুলাই করতে হয়। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডিসকর্ডেরটা একদিন হচ্ছে হলো ক্লাসের ফাঁকে দেখাই দিব। ও, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের আরেকটা প্রবলেম ছিল একজনের, যে লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ডিরেক্টরি ওয়েবসাইট নিয়ে কথা বলছিলাম, মেবি ডিরেক্টরি ওয়েবসাইট নিয়ে। ওয়েট, আমার ঠিক মনে নেই। ব্লগিং, আচ্ছা আজকে ফাইল কনভার্সন, তার মানে লাস্ট ক্লাসে আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স নিয়ে কথা বলছিলাম। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের মধ্যে আমাদের মেইন বিষয়টা হচ্ছে এটার কোনো, এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স টাইপ কাজ, এই কাজগুলোর আসলে কোনো রেস্ট্রিকশন থাকে না যে কী টাইপের কাজ আপনার জন্য আসবে। এটা হচ্ছে প্রথম বিষয়। আপনার জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের লিড জেনারেশন থেকে শুরু করে ওয়েব রিসার্চ, ব্লগিং, ফাইল কনভার্সন, যে কোনো টাইপের কাজ আসতে পারে। আপনি যদি একজন ভার্চুয়াল মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সে সাকসেসফুল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স হইতে চান, সেই ক্ষেত্রে আপনার টোটাল অনলাইন জগৎ সম্পর্কে বা অনলাইনে যত টুলস আছে শর্টকাট, এইগুলো সম্পর্কে যদি আপনার বেসিক কিছু নলেজ থাকে, তাহলে আপনি এইগুলাতে সাকসেসফুলি কাজ করতে পারবেন। যেমন আমি আপনাকে যদি বলি যে এই আমরা আজকে ফাইল কনভার্সনের জন্য অনেকগুলো টুলস দেখাইছি বা করছি কাজ, এখন আপনি যদি না জানতেন যে এই জায়গায় পিডিএফ টু এক্সেল বা পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করতে করা যায় এরকম কোনো টুলস আছে, এটা যদি আপনি না জানতেন, এখন আপনি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সে যান আর আপনাকে যদি বলে যে হ্যাঁ এখন আমারে কিছু ফাইল কনভার্ট করে দাও, ধরেন আপনার 10টা ফাইলই দিল, তার মানে আপনার 10টা ফাইল টাইপ করে দিতে এখন আপনার 10টা ফাইলের জন্য দিবে হচ্ছে হলো এক রাত সময়। আপনি এক রাতের মধ্যে ঘুমাবেন না, 10টা ফাইল কনভার্ট করবেন, দেখা যাবে যে সকাল হইতে হইতে ঘুমায় গেছেন আর ফাইল কাজ শেষ হয় নাই। তো এইভাবে হচ্ছে হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের রেটিং খারাপ আসে। তো আপনি যখন এই টুলসগুলো সম্পর্কে জানছেন, এখন আমি আপনাদের দেখায় দিছি যে কিভাবে কাজ করতে হয়, বাট আমি যদি দেখায় নাও দিতাম, আপনি কিন্তু ইউটিউবে যায় সার্চ দিতে পারতেন, বা হচ্ছে আপনি যদি জানতেন, ধরেন আপনি অন্য কোনো জায়গা থেকে নলেজটা নিছেন যে হ্যাঁ এই যে এরকম কিছু টুলস আছে, তো তখন আপনি কি করতেন, ইউটিউবে যা সার্চ দিতেন যে পিডিএফ টু এক্সেল কনভার্টার বা এই টাইপের কিছু একটা লিখে সার্চ দিলে দেখতেন যে আপনার প্রবলেমটার সলিউশন চলে আসছে। তো আপনি তখন ইজিলি কাজগুলো করতে পারতেছেন, তার মানে আপনি কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারতেছেন। আপনার ডেলি মেনটেন রুটিন টাইমে ঘুম হইতেছে, আবার হচ্ছে আপনার কাজটাও ফার্স্ট আপনি শেষ করতে পারতেছেন। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সে সাকসেস হওয়ার এখানে কোনো নির্দিষ্ট কোনো কাজ নেই,
কিন্তু সাকসেস হওয়ার একটা মাত্র উপায় হচ্ছে যে আপনার অনলাইনে যেই শর্টকাট টুলস যেমন পিডিএফ টু এক্সেল কনভার্টার, ইমেজ টু পিডিএফ কনভার্টার বা ইমেজ টু টেক্সট এক্সট্রাক্টর বা কনভার্টার আপনি যেটাই বলেন, তারপর ভিডিও টু অডিও কনভার্টার। তো এইরকম যেই কনভার্টারগুলো আছে আপনি সেইভাবে এই কনভার্টারগুলো সম্পর্কে যদি আইডিয়া রাখতেন বা রাখেন, তাহলে আপনি এগুলাতে সাকসেসফুল হতে পারবেন। এরপরে যেমন আমি হচ্ছে সোশ্যাল মিডিয়ার কথা বলছি, যেমন আপনার ইমেল হ্যান্ডেলিংয়ের কাজ যদি দেয়, আপনারে বললো যে হ্যাঁ আমার ইমেল আসবে, তুমি আমার একটা অফিসিয়াল মেইল আছে, এই মেইলে যে ইমেল আসবে এগুলার রেসপন্স দিতে হবে। তো তখন আপনি হচ্ছে হলো এই মেইলের জন্য যে রেসপন্স দেওয়া বা ইমেল করা কিভাবে করতে হয়, এটা যদি আপনি না জানেন তাহলে তো এই কাজটা করতে পারবেন না। তো এইখানে ইমেল করা মেইন স্ট্রিমে কাজ আসে হচ্ছে হলো ইমেল হ্যান্ডেলিং, মানে হচ্ছে ইমেলে ইনবক্স অলওয়েজ আপডেট রাখা বা চেক করা যে কখন কি মেসেজ আসছে। আর হচ্ছে অ্যাডমিন সাপোর্ট। অ্যাডমিন সাপোর্ট মানে হচ্ছে হলো ধরেন ফেসবুক পেজের অ্যাডমিন, তারপরে ধরেন আমাদের যে ডিসকর্ড সার্ভারের কথা বলছি, এখন বাহিরের কান্ট্রিতে যখন আমরা গ্রুপ প্রজেক্ট করি, যেমন আমি ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্ট করি যখন বাইরের কান্ট্রির সাথে বা বাইরের কোনো ক্লায়েন্টের সাথে, তারা সবাই ডিসকর্ডে হচ্ছে মিটিং করে, কারণ ডিসকর্ডে ইজিলি এই মিটিংগুলো করা যায় বা হচ্ছে হলো রেস্ট্রিকশন দেওয়া যায় যে কারে আপনি কোন সার্ভারে পারমিশন দিবেন বা অ্যাক্সেস দিবেন, এই জিনিসগুলো অনেক ইজিলি মেনটেন করা যায়, যেটা হচ্ছে অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনো ভিডিও কলিং প্ল্যাটফর্মে করা যায় না। আমরা নর্মালি এর আগে হচ্ছে হলো প্রফেশনালি যখন কাজ করতাম তখন স্কাইপ ইউজ করতাম, যা ডিসকর্ড পপুলার হওয়ার আগে। তো স্কাইপিতে বা হচ্ছে হলো ইসের মধ্যে যখন আমরা কাজ করতাম তখন কিন্তু ওই করা যেত না যে একজনটা আমরা ওয়েটিংয়ে রাখছি, তারে আমরা হচ্ছে হলো জয়েন দেওয়াইতে চাইতেছি, তো সে কী করতো হচ্ছে বসে থাকতে থাকতে কই হারায় যেত, লিঙ্ক দিয়ে আমরা মেসেজ দিতে থাকতাম, রিপ্লাই আসতো না। বাট ডিসকর্ডে সেও একটা সার্ভারে জয়েন হয়ে থাকতে পারবে, তারে আমরা পারমিশন দিলে সে জয়েন হতে পারবে। বাট আমি আপনাদেরকে দেখাই ডিসকর্ডের ইনভেন্ট, ডিসকর্ড আমার লগ ইন করা আছে কিনা। আচ্ছা, আমি অন্য আরেকদিন ডিসকর্ড যেদিন একটা ক্লাসই নিব টোটাল তখন দেখা দিব। তো ডিসকর্ডে এই জিনিসগুলো অনেক ইজিলি মেনটেন করা যায়, আমার ডিসকর্ড সার্ভারের পাসওয়ার্ড ভুলে গেছি। তো এখন এখানে আরও আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক, যেমন আপনি এমন একজনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়েছেন যার হচ্ছে অলওয়েজ কোনো না কোনো মিটিং শিডিউল করা থাকে। তো এর জন্য তার মিটিং শিডিউল করা বা তার হচ্ছে মিটিংয়ের জন্য অ্যালার্ট করার জন্য আমরা ইউজ করি গুগল ক্যালেন্ডার। তো গুগল ক্যালেন্ডারে কীভাবে মিটিং শিডিউল করতে হয় এটা আমি লাস্ট ক্লাসে দেখাই দিয়েছি, আপনি আগের ক্লাসটা যদি একটু দেখেন ভিডিওটা তাহলে বুঝে যাবেন। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে ব্রিফিংটা করে দিই যাতে আপনার ক্লাসের মেইন টপিকটা বুঝতে প্রবলেম না হয়। এরপরে আসে কোল্ড কল সার্ভিস। এখন কোল্ড কল সার্ভিসটা আমরা হচ্ছে, যদিও কোল্ড কল আরও আরেকটা জিনিস ছিল এখানে কোল্ড ইমেল, যেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, তো আমি আগে কোল্ড কলটা একটু বলি। কোল্ড কল হচ্ছে আপনারা যখন এই কোর্সটা কিনছেন, কোর্স কেনার আগে আপনার অফিস থেকে ফোন দিছিল, কিন্তু ফোন দিছে না সবাইরে? জি ভাইয়া। তো জি দিছে ফোন ফোন দেয় না? দিছে দিছে তো ফোন যখন দিছে তারা কি বলছে যে বা এই কোর্সটা করেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, এই করতে পারবেন বা হচ্ছে এই কোর্সটা করলে আপনি কি বেনিফিট পাবেন, এগুলো আপনারা বুঝাইছে, বুঝায় আপনারা কোর্সটা কিনতে বলছে বা কিনছে, আপনি যেভাবেও কিনছেন তার সে আপনারে ম্যানেজ করছে যে কেনার জন্য। এখন এই যে উনি আপনারে ফোন দিয়ে যে অ্যাপ্রোচটা নিছে বা আপনার কাছে যে অ্যাপ্রোচ করছে বা আপনার হচ্ছে যে ইনফরমেশনগুলো দিয়ে কোর্সটা কেনার জন্য আপনারে বুঝাইছে বা আপনার জন্য করছে, এটা হচ্ছে কোল্ড কল। এই কোল্ড কল সার্ভিসটা হচ্ছে আপনারে কাজ মেইন স্ট্রিমে কাজ হচ্ছে যে কেউ একজনকে আপনার সার্ভিসে ইন্টারেস্ট, এখন আপনার কাজ হচ্ছে তারে আপনার সব কম্পিটিটর যারা আছে, কারণ এখন এখানে ডিজিটাল মার্কেটিং বা ডাটা এন্ট্রি কোর্স কিন্তু অন্যান্য আইটি কোম্পানিও করায়। এখন তার মধ্যে ইউ লাইফ স্কিলস বুঝাইতে সক্ষম হয়েছে আপনারা যে আমার কাছে করলে আমার মেন্টর এই আছে বা হচ্ছে আমার ডাটা এন্ট্রি কোর্সে এত বেশি ইনফরমেশন বা এত কিছু আপনি শিখতে পারবেন, এই জিনিসগুলো আপনারে বুঝাইছে বিধাই আপনি এইখানে ভর্তি হয়েছেন। তো এরকম যে কোনো একটা সার্ভিস আপনার কম্পিটিটরদের মধ্য থেকে আপনার তারে বুঝায় আপনার সার্ভিসটা নেওয়ার জন্য তার কাছে যে অ্যাপ্রোচটা আপনি করবেন, এটাই হচ্ছে কোল্ড কল সার্ভিস। আর কোল্ড ইমেল যেটা,
এইটার জন্য অনেক ইম্পর্টেন্ট কিছুই আছে। যেমন আপনি যখন ইমেল করবেন, ধরেন কোল্ড ইমেলগুলা করে কারা? আমার কোনো প্রোডাক্ট আছে আমি সেল করতেছি, বা আমার কোনো সার্ভিস আছে আমি সেল করতেছি। যেমন আমি যখন ফার্স্টের দিকে কাজ করতাম, তখন আমি ক্লায়েন্টদেরকে কোল্ড মেল করতাম। এখন কোল্ড মেল কি করতাম, লিঙ্কডইনে গেলে আপনারা যখন লিঙ্কডইন প্রোফাইল খুলবেন বা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলে ই করবেন, সেট আপ করবেন, তখন দেখবেন যে লিঙ্কডইন প্রোফাইলে অনেক সিইও, তারপর এইচআর ডিপার্টমেন্টের হেড, বা হচ্ছে এরকম অনেক ডিসিশন মেকার লেভেলের আইডি বা হচ্ছে প্রোফাইল আপনার অ্যাক্সেসের মধ্যে চলে আসবে। যদি আপনার প্রোফাইলটা একটু টাইম নেয়, যেমন 2-3 মাস সময় লাগে, বা হচ্ছে 1 মাসের মধ্যে আপনার প্রোফাইলে যদি আপনি রেগুলার অ্যাক্টিভ থাকেন, তাহলে এই লেভেলের আইডিগুলো আপনার প্রোফাইলে অ্যাপ্রোচ করতে থাকে। তো এরা যখন আপনার প্রোফাইলে অ্যাপ্রোচ করে, তাদের মেইল, ফোন নাম্বার এইগুলো আপনি হচ্ছে অ্যাক্সেস পান, কারণ তাদের প্রোফাইলে তাদের মেইল অবশ্যই থাকে। বা আমরা হচ্ছে আমাদের যেই এক্সটেনশন আছে লাস্টের দিকে, আমরা হচ্ছে লিড জেনারেশনে আমাদের ওই ইমেল ফাইন্ডিংয়ের জন্য যে এক্সটেনশনগুলো ইউজ করি সেগুলো দেখব। তো এই ইমেল ফাইন্ডিংয়ের যে এক্সটেনশনগুলো, এই এক্সটেনশনগুলো আমরা ইউজ করে হচ্ছে তাদের ইমেলগুলো বের করতে পারবো। বের করার পরে আমরা তাদেরকে একটা মেল দিব, অ্যাপ্রোচ বা অফার দিব। এখন অফারটা কীরকম হবে, আমরা যদি এআইতে আসি, তো ধরেন আমরা জানি না যে অফারটা কী দিব, বা আমি জানি না যে কীভাবে একটা অ্যাপ্রোচ মেইল লিখতে হয়। তো আপনি যে কোনো একটা জেনারেটিভ এআইতে যাবেন, আমি ডিপসিক ইউজ করতেছি। এইখানে এসে আপনি বলবেন যে আই এম, আপনার নাম, আমি বলতেছি আমার নাম নাফিস, এ ডাটা এন্ট্রি স্পেশালিস্ট লিস্ট। তো এরপরে আমি বলতেছি আই হ্যাভ সাম। এখন আপনি কয়েকটা মেল কালেক্ট করছেন, ধরেন আপনার লিঙ্কডইন প্রোফাইলগুলো চেক করা সেখান থেকে আই হ্যাভ সাম মেল আইডি ফ্রম এফআরও ফ্রম ডিফারেন্ট কোম্পানি, ডিফারেন্ট কোম্পানিজ, সিইও, HR head, now I want to send them a cold email to know to approach them as a data entry specialist, data entry specialist। তারপরে এখন আপনি ডিফাইন করবেন যে আপনি কি কি করেন। আই ডু লিড জেনারেশন, ARATIO, লিড জেনারেশন, তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, দেন হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন বা ফাইল কনভার্সন, ফাইল কনভার্সন, সিভি মেকিং, তারপরে এক্সেল ইন্টারমিডিয়েট ওয়ার্ক লাইক স্যালারি শিট, অ্যাবসেন্স শিট। স্পেলিং মিস্টেক হলে সমস্যা নাই, এরা বুঝতে পারে। তো আমি এই পর্যন্ত লিখলাম। নাও রাইট এ মেইল
write a optimize and professional mail দেন আপনি এন্টার দিবেন। এখানে আপনারা হচ্ছে হলো, যদিও এটা দিতে পারবে কিনা জানি না, তো আমি কপি করে রাখি। তো এই যে এখন এই জায়গায় সাবজেক্ট দিছে, তারপরে তারপরে আপনার এখানে যে মেলটা দিছে এই মেলটা আপনার ইসের জন্য। তো এখন আপনি হচ্ছে হলো তো এখানে আপনারা কিছু টিপসও দেওয়া দিছে কোল্ড ইমেলের জন্য, যে আপনি প্রত্যেককে ইন্ডিভিজুয়াল মেল পাঠাবেন, সবাইরে ওইভাবে মানে একেবারে কপি করে পেস্ট করে দিবেন না, কারণ তাইলে হচ্ছে প্রবলেম। ধরেন আপনি সবার ইন্ডিভিজুয়াল নেম, তার যে কোম্পানি সেটার নাম, তো এইভাবে যদি আপনি দিনে 10টা মেল পাঠাতে পারেন, আপনার এক সপ্তাহের মধ্যে 10টার মধ্যে থেকে 5টা রিপ্লাই আসবে। এর মধ্যে থেকে আপনি যদি 3টা কনফার্ম করতে পারেন, আপনার মান্থলি 15 থেকে 20 হাজার টাকা ইনকাম বা আউটসোর্সিং করা একদম কনফার্ম। তো এইভাবে হচ্ছে আমরা ক্লায়েন্টের কাছে অ্যাপ্রোচ করি। তো এই টাইপের যে অ্যাপ্রোচগুলা, এই অ্যাপ্রোচগুলো কিন্তু আমার নিজের জন্যও করতে হয়। এখন আমি হচ্ছে সময় যদি ধরেন আমি যদি সময় না পাই, তখন আমি কি করব? একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হায়ার করব। তো আপনার জন্য এখানে স্কোপ আছে যে আপনি যদি ভালোভাবে কোল্ড মেলগুলো করতে পারেন অ্যান্ড নিজের জন্য যদি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন, তখন আপনি আমার জন্য করতে পারবেন। এরকম যে গ্রাফিক্স ডিজাইনার আছে আপনি তার জন্য করতে পারবেন। এইখানে আপনি হচ্ছে পোর্টফোলিওর সাথে সাথে আপনার কয়েকটা কাজ, যেমন ডাটা এন্ট্রি প্রত্যেকটা সেক্টর থেকে, যেমন সিভি মেকিংয়ের একটা জোস, আপনার সবচেয়ে বেস্ট সিভি টেমপ্লেটসটা দিবেন। তারপরে মেইলের সাথে এক্সেলের ওয়ার্ক হিসাবে আপনি হচ্ছে হলো আপনার যে বেস্ট ডিজাইন করা টেমপ্লেটসটা আছে, বা হচ্ছে হলো যে বেস্ট ডিজাইন করা ওয়ার্কশিটটা আছে, সেইটার একটা পিডিএফ দিবেন। এরপরে আপনার যে ছোটোখাটো ভিজিটিং কার্ড, তারপরে আপনি যে এইগুলা ডিজাইন করছেন, ভিজিটিং কার্ড দিলেই হবে অ্যাজ এ হিসাবে। এরপরে আপনার যে লিড জেনারেশনের ফাইলগুলা, গুগল শিটের লিঙ্কগুলা প্রত্যেকটা মেনশন করে করে দিবেন, যে লিঙ্কডিনে কোন, মানে নর্মালি লিঙ্কডিন প্রোফাইল তো দিবেনই, বাট সেই সাথে ওইগুলা নিচে মেনশন করে দিবেন যে এইভাবে ধরেন যে লিখবেন সিভি টেমপ্লেট, সিভি টেম্প, টিএমপি টেম্প কোলন দিয়ে, এরপর নিচে হচ্ছে হলো সিভি টেমপ্লেটসের যেই ফাইলটা, এটার একটা লিঙ্ক দিবেন, ড্রাইভ লিঙ্ক বলেন, বা হচ্ছে আপনি যদি অন্য কোনো অনলাইন ফাইল সিস্টেম ইউজ করেন, যেমন ড্রপ বক্স অথবা ওয়ান ড্রাইভ, যেটা ইউজ করেন সেটা লিঙ্ক দিবেন। এরপরে হচ্ছে নিচে তার নিচে এরকম করে প্রত্যেকটার নাম মেনশন করে, এরপরে ফাইল লিঙ্ক দিবেন, যে এভাবে এই কাজগুলো এইভাবে প্রত্যেক দিন 10টা করে মেল দিবেন। এক সপ্তাহে ধরেন যে 7 দিনে 70টা মেল, তার মধ্যে থেকে হচ্ছে হলো 10টা মেল আসলে আপনি 10টা মেলের রিপ্লাই আসবে। এখন ফার্স্টের দিকে আপনার একটু কনসিস্টেন্স থাকতে হবে অ্যান্ড হার্ডওয়ার্ক, অনেক বেশি হার্ডওয়ার্কিং হইতে হবে। দেন আপনি একটা সময় যা দেখবেন যে আপনার এজেন্সির মতো একটা দাঁড়ায় গেছে। তো এইভাবে হচ্ছে হলো আমরা কোল্ড ইমেলগুলা করি। তো এমনিতে এই কাজগুলো হচ্ছে লাস্ট ক্লাসে যদিও বলার কথা ছিল, কিন্তু আপনাদের প্রেজেন্ট দেখে আমার মনই খারাপ হয়ে গেছে। তো তারপরও আজকে আমি হচ্ছে বলে দিলাম, অ্যান্ড ক্লাসের রেকর্ড আছে, আপনারা 2টা ক্লাসের রেকর্ড দেখলে মোটামুটি বুঝে যাবেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের কাজগুলো কেমন হয়। তো এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করেন। হ্যাঁ, মার্কেট প্লেস ছাড়া কি রিমোট জব করা সম্ভব ডাটা এন্ট্রির মাধ্যমে? অবশ্যই, এই যে আপনি যে করতেছেন, মেইল করতেছেন, এখানে তো আপনি কোনো মার্কেট প্লেস ইউজ করেন নাই। আপনি কি কোনো মার্কেট প্লেস, এমনিতে লিঙ্কডইন ইউজ করছি, বাট লিঙ্কডইন কিন্তু মার্কেট প্লেস না। হচ্ছে লিঙ্কডইন থেকে আপনি মার্কেট প্লেস থাকলেও আপনি কিন্তু ইউজ করেন না। হচ্ছে আপনি ওই যে সিইও ছিল তার মেল কালেক্ট করছেন, বা হচ্ছে যে এইচআর ডিপার্টমেন্টের ছিল তার মেল কালেক্ট করছেন, করার পরে আপনি তার মেইল করছেন। এখানে কিন্তু আপনি কোনো মার্কেট প্লেস অ্যাপ্লাই করেন নাই। আর আপনি যদি বলেন নেটিভ বা লোকাল মার্কেটের কথা, যে বাংলাদেশের থেকে আমি কোনো একটা ইসে করতে পারবো কিনা, এখন বাংলাদেশে হচ্ছে কি এরকম নেয় না। ধরেন ডাটা এন্ট্রির জন্য এত হাই প্রাইস রেঞ্জে হচ্ছে নেয় না।
বাংলাদেশে নিলে ধরেন যে যা কস্ট আসে বা 2-3 হাজার টাকা যা দেয় ওটাতে আপনার হচ্ছে নিজের সম্মান নিয়ে টানাটানি পড়ে যায়। তো আপনার কাজ করার সাথে সাথে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার ভ্যালুটা যাতে ড্রপ না করে। তো এই কারণে বাংলাদেশে আসলে কেউ ওই রকম ভাবে ডাটা এন্ট্রির কাজ করে না ভার্চুয়ালি। বাংলাদেশে ভার্চুয়ালি এমনিতে ডাটা এন্ট্রির কাজ যদি কেউ করে, এর সাথে সাথে হচ্ছে হলো ওই ওয়ার্ডপ্রেস সাইট ম্যানেজ করা বা এই টাইপের কিছু কাজ শিখে, শিখার পরে দেন যায় হচ্ছে একসাথে দুইটা কাজ করে। যেমন আমার কাছে এখন রানিং একটা আছে, ভ্যাকেন্সি আছে, যেটাতে হচ্ছে হলো একজন ডাটা এন্ট্রি আর ওই ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট দুইটা একসাথে লাগবে। অর্থাৎ ডাটা এন্ট্রির কাজও করবে আর ভার্চুয়াল যে মানে ওয়ার্ডপ্রেস সাইট ম্যানেজমেন্টের কাজও করবে। কোনো কোডিং জানা লাগবে না, জাস্ট হচ্ছে আপনি রেগুলার ওয়ার্ডপ্রেস আপডেট করবেন আর আপডেটের পরে যে চেঞ্জগুলো আসে ওইগুলো একটু হচ্ছে হলো ঠিকভাবে করবেন, ম্যানেজ করবেন। তো পল্টনে ভালো স্যালারি দিবে, প্রায় অ্যারাউন্ড 15 আশেপাশে আর কি। তো আস্তে আস্তে কাজ করলে আরও ইনক্রিমেন্ট দিবে। তো এই যে আমার কাছে এরকম অনেক আছে, কিন্তু আমার ওই রকম কোনো আমি কোয়ালিফাইড যে আমি কাউরে সাজেস্ট করব যে আপনি কাজটা করবেন কি না, এরকম আমার কোনো ক্যান্ডিডেট নেই। কারণ আমি ডাটা এন্ট্রিতে যে কয়টা 2-3টা ব্যাচ পড়াইছি অলরেডি এই পর্যন্ত, আপনাদেরটা সহ মেবি। তো ওই সবার অবস্থা সেম। তো যার কারণে আমি আজকে শুরুতে ওই কথাগুলো বললাম আর কি। তো এই হচ্ছে হলো আপনাদের অবস্থা। এখন আপনারা যারা রেগুলার আছেন, রেগুলার থাকেন, করতে থাকেন। যদি আপনি কনসিস্টেন্স থাকেন তাহলে একসময় না একসময় আপনি কোনো না কোনোভাবে সাকসেসফুল হবেন, এটাতে কোনো নেই। এখন আপনার ওই কনসিস্টেন্সিটা যদি না রাখতে পারেন বা ধৈর্যটা যদি না থাকে তাহলে সমস্যা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? কোনো কিছু জানার আছে? আচ্ছা, যদি না আর ভাইয়া। হ্যাঁ বলেন। আচ্ছা, যদি আর কারো কোনো কিছু জানার না থাকে তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। প্র্যাকটিস করেন, হোমওয়ার্কগুলোও ঠিকভাবে করেন। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।